গুড মর্নিং। এখন বাজে ভোর 5:30 আর আমি বেরিয়ে পড়েছি মর্নিং সাফারির জন্য। সাফারির জিপসি আমাকে রিসর্ট থেকে পিক আপ করেছে আর এখন আমি রয়েছি সাফারি অফিসে। যাবতীয় ভেরিফিকেশনের পর গাইড দাদাকে সঙ্গে নিয়ে শুরু হলো আমাদের সাফারি। আমরা ঢুকলাম মুক্কি গেট দিয়ে। কানহা ন্যাশনাল পার্কের 4টে জোন আছে: কানহা, কিসলি, মুক্কি আর সারি। আজকে আমি যাব মুক্কি জোনে। সাফারি শুরু হতে না হতেই চোখে পড়ল এই ছোট্ট হরিণের দলটি। সাফারির জিপসি দেখেই ভয় পেয়ে পালিয়ে গেল। আমরা চললাম অরণ্যের পথে। ভোরবেলার এই শান্ত অরণ্য, নিস্তব্ধ, কি সুন্দর, এক অপূর্ব শান্তিতে ভরা। কিছু দূর এগোবার পর আমাদের জিপসি বেঁকে গেল ডান দিকে, যেটা আমাদের জোন অর্থাৎ মুক্কি জোন। আর যে সমস্ত জিপসি যাবে কানহা জোনে তারা চলে গেল সোজা রাস্তা ধরে। কানহা জোনটি হলো এই কানহা ন্যাশনাল পার্কের ভার্টিক্যাল জোন, আর মুক্কি জোনটি হচ্ছে হরিজন্টাল জোন। যারা কানহা জোনে সাফারি করবেন তারা এই কানহা ন্যাশনাল পার্ককে লম্বালম্বিভাবে এক্সপ্লোর করতে পারবেন, আর যারা মুক্কি জোনে সাফারি করবেন তারা এই কানহা ন্যাশনাল পার্ককে আড়াআড়িভাবে, অর্থাৎ এই ন্যাশনাল পার্কের ডান দিক এবং বাঁ দিকের অংশগুলোকে এক্সপ্লোর করতে পারবেন। শায় ঢাকা এই গ্রাসল্যান্ডের মধ্যে দিয়ে এগোতে এগোতে একটু পরে বাঁ দিকে চোখে পড়ল একটি ময়ূর। সবে সবে বর্ষাকাল শেষ হয়েছে, তাই পালকগুলো সব ঝরে গেছে, তবুও কি সুন্দর। আরে আরে, সামনে দেখুন, এক পাল হরিণ কেমন রাস্তা পেরোচ্ছে। জিপসি দেখে ভয় পালিয়ে গেল বটে, তবু তাদের মধ্যে একজন সুন্দর করে পোজও দিল। ওকে টাটা করে জিপসি এগিয়ে চলল। বর্ষা শেষে জঙ্গলের নদী নালাগুলো সব জলে ভর্তি, তাই মাঝে মাঝেই বেশ কিছু ছোটখাটো নদী পেরিয়ে যাচ্ছিল আমাদের জিপসি। ব্যাপারটা খুব অ্যাডভেঞ্চারাস লাগছিল কিন্তু। এবারে আমাদের গাইড দাদা চললেন বাঘিনীর সন্ধানে। এই গোটা এলাকাটা MV3 নামে একটি বাঘিনীর এরিয়া। এই MV3 নামের পিছনেও রয়েছে একটা গল্প। গাইড দাদাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এই এলাকায় একটি মহাবীর মন্দির ছিল, যার আশেপাশে থাকতো একটি অত্যন্ত সাহসী বাঘিনী, যাকে সবাই মহাবীর মন্দির এলাকার বাঘিনী বলেই জানত। পরবর্তীকালে যখন বন দপ্তরের তরফ থেকে সমস্ত বাঘ এবং বাঘিনীদের ট্র্যাকার লাগানো হয়, তখন এই বাঘিনীটির নামকরণ করা হয় এমভি, অর্থাৎ মহাবীর। আর এই MV3 হচ্ছে এই এমভিরই থার্ড বর্ন, অর্থাৎ তৃতীয় সন্তান। আবার চোখে পড়ল বেশ কয়েকটি চিতল হরিণ আর হরিণী। হরিণগুলোর মাথায় বড় বড় শিং রয়েছে। যদিও কুয়াশা থাকার কারণে ভিডিওটা খুব একটা ক্লিয়ার এলো না, তবুও তার মধ্যেই দেখলাম দুটো হরিণ আবার মারামারি আরম্ভ করেছে। মুক্কি জোনের এই রিজিয়নটাতে একটু ভেজিটেশনের ভ্যারাইটি চোখে পড়ল। জোনটা যেখান থেকে শুরু হচ্ছে সেটা মেনলি শাল ডমিনেটেড এরিয়া। এই জায়গাটাতে এসে গাইড দাদা জিপসিটাকে দাঁড় করাতে বললেন, কেননা আগের দিন ইভিনিং সাফারিতে এখানেই দেখা মিলেছিল MV3 এর। কি জানি, বলা তো যায় না, যদি আবারও দেখা পাওয়া যায়। কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন MV3 এর দেখা পাওয়া গেল না, তখন জিপসি চলল অন্যদিকে। গাইড দাদা বলছিলেন সম্প্রতি একটি ছোট বাঘের ছানাকে কলার লাগানো হয়েছে, মানে ট্র্যাকার লাগানো হয়েছে। তো আমরা এখন চললাম সেই কলারওয়ালির সন্ধানে,
কেননা গাইড দাদার কথা অনুযায়ী সে আশেপাশের এরিয়াতেই আছে। আচ্ছা, এই যে জলাভূমিগুলো দেখছেন, এখানে ইভিনিং সাফারিতে আমি একটা ট্র্যাজেডি দেখেছি, আর সেটা জানার জন্য চোখ রাখুন আমার পরের ভিডিওয়। এবারে দেখা মিলল একটি বারাসিঙ্গার, যদিও কুয়াশার কারণে আবারও ছবিটা অস্পষ্ট। আমরা কুয়াশা ভেদ করে এগিয়ে চললাম আর দেখলাম রক্তিম সূর্যোদয়। একটু এগোতেই চোখে পড়ল দুটো সোলার প্যানেল। গাইড দাদাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম বন দপ্তরের কিছু কর্মীরা মেইনটেনেন্সের কাজে এই জঙ্গলের মধ্যে ছোট ছোট কিছু ঘরে থাকেন। তারাই মূলত এই সোলার এনার্জিকে ইউজ করেন। আরেকটু এগোতেই চোখে পড়ল একটা অদ্ভুত জিনিস। একটু বাঁ দিকে লক্ষ্য করুন, এই যে এটাকে বলা হয় বুমা। এটা মূলত একটা সাউথ আফ্রিকান সিস্টেম, যেটা বর্তমানে ভারতবর্ষেও ব্যবহার করা হচ্ছে। এর সাহায্যে কিছু করিডোর তৈরি করা হয়, যার মাধ্যমে বন্যপ্রাণীদের জঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠানো হয়। গাইড দাদা জানালেন এই পদ্ধতিতেই সম্প্রতি বেশ কিছু হরিণকে মাইগ্রেট করা হয়েছে। এই কানহা ন্যাশনাল পার্কের বেশ কিছু জায়গাতেই এরকম বুমা চোখে পড়বে। ওই দূরে জলের কাছে বসে রয়েছে আরো একটি বারাসিংহা, যদিও আমার আইফোনের ক্যামেরায় সে খুব একটা ভালোভাবে ধরা দিল না। অসম্ভব সুন্দর এবং থ্রিলিং রাস্তাটা ধরে জিপসি এগোতে লাগলো এবং আবারও দেখা মিলল চিতল হরিণের। আসলে এই কানহা ন্যাশনাল পার্কে চিতল হরিণের সংখ্যাটা একটু বেশি। 2020 সালের গণনা অনুযায়ী এখানে বারাসিংহাই রয়েছে প্রায় 800-র ওপরে। সব প্রজাতির হরিণ মিলিয়ে সংখ্যাটা প্রায় বেশ কয়েক হাজার, যে কারণে প্রায়ই এখান থেকে হরিণ মাইগ্রেট করা হয়। এবারের সাফারিতে এই প্রথমবারের জন্য চোখে পড়ল বাঘের পায়ের ছাপ। খুব উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করাতে গাইড দাদা বললেন এগুলো পুরনো ছাপ, অর্থাৎ আশেপাশে বাঘ থাকার সম্ভাবনা খুব একটা নেই। এবারে ছোট্ট করে একটু ভেজিটেশনের কথাটা বলে নেই। মেনলি শাল ডমিনেটেড এরিয়া, তাছাড়াও রয়েছে বেশ কিছু গ্রাসল্যান্ড এবং বাঁশঝাড় ও অন্যান্য গাছ, অর্থাৎ মিক্সড ভেজিটেশন। শাল ডমিনেটেড এরিয়া, গ্রাসল্যান্ড আর মিক্সড ভেজিটেশন নিয়েই হলো এই কানহা ন্যাশনাল পার্ক। বর্ষার পরে রাস্তার অবস্থা খুব খারাপ। কিছু কিছু জায়গায় আবার রিপেয়ারিং এর কাজও চলছে, যার জন্য চলছে মেশিনপত্র। তার থেকে হচ্ছে আওয়াজ, যেটা গোটা জঙ্গলে ছড়িয়ে পড়ছে। এটা বাঘেদের কিন্তু একদম পছন্দ নয়। এতক্ষণ ধরে ঘোরাঘুরি করা সত্ত্বেও একটাও বাঘ বা বাঘিনীর দেখা যে পেলাম না, এটা কিন্তু তার একটা বড় কারণ। এই যে এইগুলো দেখুন, এগুলো হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের কোয়ার্টার্স। চলতে চলতে ছোট্টখাট্ট কয়েকটা ইনফরমেশন। কানহা ন্যাশনাল পার্কের সাফারি স্লট কিন্তু 2 মাস আগে থেকেই ওপেন হয়ে যায়। আপনি অনলাইন বুকিং করতে পারেন অথবা এমপি ট্যুরিজমের থ্রুতেও বুক করতে পারেন, যেটা আমি করেছিলাম। মনে রাখবেন, এখানকার সাফারি স্লটের কিন্তু হাই ডিমান্ড। অবশ্য আপনি যদি কোনো এমপি ট্যুরিজমের রিসর্টে থাকেন, তবে তারাও আপনাকে স্লট বুক করতে হেল্প করতে পারেন। তবে মাথায় রাখবেন, সবটাই নির্ভর করছে কিন্তু স্লটের অ্যাভেলেবিলিটির ওপরে। আপনি একাও ফুল জিপসি বুক করতে পারেন, অথবা যদি অনেকজনের গ্রুপ হয় তাহলে শেয়ারেও জিপসি বুকিং করা যেতে পারে। সেক্ষেত্রে ন্যাচারালি পার হেড অ্যামাউন্ট কিছুটা কম হবে। সামনে এই যে নালাটা দেখছেন, কিছুক্ষণ আগে বন দপ্তরের ট্র্যাকিং জিপ বলে গেল এই নালার মধ্যে DJ-9 থাকার একটা সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমরা এখন একটু ওয়েট করছি, দেখা যাক।
দেখা পাওয়া যায় কিনা। এই DJ9-এর নামকরণের ইতিহাসটা আপনাদের একটু বলি। এখানে একটা জায়গা আছে যার নাম ধাওয়াঝান্ডি। তো সেই ধাওয়াঝান্ডিতে থাকতো এক বিখ্যাত বাঘিনী, যাকে বলা হতো কুইন অব কানহা। পরবর্তীকালে এই ধাওয়াঝান্ডির থেকেই বাঘিনীটির নাম হয় ডিজে। আর DJ7 আর DJ9 হলো এই ডিজে নামক বাঘিনীরই সব ছানাপোনা, যারাও ইকুয়ালি ফেমাস। যাই হোক, আবারও হতাশ হয়ে এবার জিপসি চলল ব্রেকফাস্ট এরিয়ার দিকে। প্রতিটি জোনে একটি করে ব্রেকফাস্ট এরিয়া রয়েছে, যেখানে আপনি দাঁড়িয়ে অথবা বসে ব্রেকফাস্ট করতে পারবেন। সাথে রয়েছে ওয়াশরুমের সুবন্দোবস্ত। যখন আপনি রিসর্ট থেকে বেরোবেন, তখন আপনাকে ব্রেকফাস্ট প্যাক করে দেওয়া হবে। হ্যাঁ, এখানে আমি একটা কথা একটু বলতে চাই, যখন আপনি ব্রেকফাস্ট প্যাক করাবেন তখন একটু ড্রাইভার দাদা আর গাইড দাদার কথাটাও মাথায় রাখবেন। কেননা এই জঙ্গলে কোথাও কিন্তু কোনো রকম খাবার আপনি পাবেন না। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর জিপসি চলল অন্য একটি রুটে। প্রতিটি জোনে একাধিক রুট রয়েছে। এই মুক্কি জোনে অন্তত 15টা রুট তো আমারই চোখে পড়ল। যাই হোক, দেখা যাক এই রাস্তায় আমরা বাঘের দেখা পাই কিনা। বাঘের দেখা তো পেলাম না, কিন্তু রাস্তায় দেখা হলো ফরেস্ট ডিপার্টমেন্টের পেট্রোলিং জিপের সাথে। তারা একটা খুব এক্সাইটিং ইনফরমেশন দিল, আর সেটা হচ্ছে জঙ্গলের এই এরিয়ায় নাকি ওয়াইল্ড ডগের একটা গ্রুপ এসেছে। এই কানহা ন্যাশনাল পার্কে ওয়াইল্ড ডগ একটু রেয়ার, তাই এই ইনফরমেশনটা পাওয়ার সাথে সাথেই জিপসি রুদ্ধশ্বাসে দৌড়ালো ওয়াইল্ড ডগের দিকে। যেতে যেতে আবারও হরিণীদের জলপানের দৃশ্য দেখলাম, চোখ জুড়িয়ে গেল। তারপর দ্রুত গতিতে জিপসি ছুটে চলল গ্রাসল্যান্ডের দিকে। যাওয়ার পথে দেখা মিলল কিছু গোল্ডেন জ্যাকেলের। জঙ্গলের কিছু কিছু এরিয়ায় এরকম ফেন্স দিয়ে গ্রাসল্যান্ডকে গ্রো করা হয়। যাই হোক, এই সব কিছু পেরিয়ে জিপসি চলল তার নির্দিষ্ট লক্ষ্যে। পথে কিছু কাশফুলও চোখে পড়ল। দূরে ওই যে ফাঁকা জায়গাটা, মানে গ্রাসল্যান্ডটা দেখা যাচ্ছে, ওখানেই হলো আসল মজা। কি হলো সেটা এবার নিজেরাই দেখে নিন, আমি আর একটা কথাও বলবো না। কি অসাধারণ একটা দৃশ্য দেখলাম, ওয়াইল্ড ডগ আর হরিণদের যুগলবন্দি। কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না।
এবারে ফেরার পালা। ফেরার সময় রাস্তার ধারে দেখলাম বেশ কিছু ময়ূর, যাদের নতুন নতুন পালক গজিয়েছে। আর দেখলাম একটি সম্বরকে। দেখে মনে হলো সে বোধহয় আমাদের জন্যই অপেক্ষা করছিল। তবে এই গোটা সাফারিতে আমার একটি মাত্র বাঘিনীকেই চোখে পড়ল। সেটি কে? না, আমি বলবো না, আপনারা নিজেরাই দেখে নিন। ওয়েল, জাস্ট কিডিং। আমার পরের ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। টাটা।